জানো না, আমার শরীর দেখে বুঝতে পারছো না কি করেছো তুমি? এই রুমের হালচাল একবার দেখো তো। জিভে কামড় বসালো খুশবু। লেবুর শরবত শেষ করে আরশাদের পিঠে বুকে নজর ঘুরালো। আরশাদ, বেশি চোট লেগেছে তাই না? তোমার চুনোপটি শক্তি আমার কিচ্ছু করতে পারবে না। খুশবু চুপ হয়ে যায়। আরশাদের রাগি রাগি ভাবটা এখনো কাটেনি। আমরা কাল সকালে বাংলাদেশ যাবো। তোমার অনেক কিছু কেনাকাটা বাকি আছে। দ্রুত সাহসে এসো, আমাদেরকে বেরোতে হবে। দেশে যাওয়ার কথা শুনে থমকে গেল খুশবু। মা বাবার কথা মাথায় আসতে আবেগে আপ্লুত সে। কিন্তু দেশে যাওয়ার পর কোন সত্যের মুখোমুখি হবে? খুশবু কিছু বিষয় লক্ষ্য করেছে আজ। আফরোজের সে দোয়ায় ভরা আদুরে হাত দুটো দিয়ে খুশবুর মাথায় হাত বুলালেন না। কেমন যেন বিরক্তিতে ঘেরা দেয় সারা ভাব। সবটা খুশবুর নজরে এলেও মুখ ফুটে যদিও কিছু বলতে পারল না। প্লেনে নিজে নির্ধারিত আসনে বসে চিন্তায় মগ্ন মেয়েটা। আরশাদ খুশবুর হাত চেপে ধরে। জান, কি ভাবছো তুমি? মা, আমার সাথে কোনো কিছু নিয়ে রাগ। তিনি কেমন যেন আচরণ করলেন। না না, মমের কর্মস্থলে কিছু ঝামেলা চলছে তো, তাই আর কি উনি একটু চিন্তিত। অনায়াসে মিথ্যা বলল আরশাদ। সে চায় না ফ্লুজি সে রাতের ঝামেলার কথা জানুক। জেনে কি হবে? শুধু শুধু মন খারাপ করা ছাড়া কোনো উপায় তো তার নেই। রাতে রান্না চুলায় বসিয়ে টিভি দেখতে বসলেন অনিমা। একা একা ঘরে এখন আর ভালো লাগে না। যদিও একা থাকা তার অভ্যেস হয়ে গেছে, মাঝে মাঝে মনে হয় বাহারুল হক ঠিকই বলেছেন, মেয়েকে তিনি দূরে পাঠাবেন না। একমাত্র মেয়ে কি করে পারবেন দূরে সরাতে? আবার আরশাদের আদর যত্নে মুড়ানো খুশবুর কথা ভেবে নিজের একাকিত্বকে বুড়ো আঙুল দেখান। ডোরবেলের শব্দে টিভির রিমোট রেখে উঠে এলেন তিনি। নিশ্চয়ই বাহারুল হক এসেছেন। তবে আজ এত তাড়াতাড়ি কেন? দরজা খুলিয়ে চমকে গেলেন অনিমা। শিউরে উঠল তার সমস্ত দেহ। অবিশ্বাস্য চোখে তাকিয়ে পিছিয়ে গেলেন দুকদম। দরজার বাইরে দাঁড়িয়ে খুশবু হাসল। আজ যে তারা দেশে আসবে এই কথা কাউকে জানানো হয়নি। সম্পূর্ণ ব্যাপারটা সারপ্রাইজ হিসেবে রেখেছে তারা। আমার মা, আমার কলিজা তুই। কেমন আছো আম্মু? খুশবু জড়িয়ে ধরল তার মাকে। মা মেয়ের কান্নায় কুণ্ঠাসা হয়ে দাঁড়ালো আরশাদ। আমি যে এসেছি কারো কি চোখে লাগেনি? অনিমা আরশাদকে বুকে জড়ালো। মেয়েকে ফিরে পেয়ে সারা বাড়ির যেন প্রাণ ফিরল। মাকে ছেড়ে খুশবু সারাটা ঘর ঘুরল। হ্যাঁ, সবটাই আগের মতন আছে। তার চিরচেনা রুম, বারান্দা, কোনো কিছুর সাজসজ্জা পাল্টায়নি। অথচ সময় পাল্টেছে, চা পাওয়ার হিসেব পাল্টেছে। রাতের খাওয়া শেষে আজ আর আড্ডা দেওয়ার ধৈর্য নেই খুশবু। টানা জার্নি শেষে এখন শুধু ঘুমের প্রয়োজন। অনিমা রুমটা পরিষ্কার করে খুশবুকে ঘুমাতে পাঠালেন। আরশাদ বেশ কিছুক্ষণ বাহারুল হকের সহিত আলাপচারিতা করল। কিছুক্ষণ বাদে আরশাদ নিজেও কক্ষে এলো। ভেবেছিল খুশবু হয়তো ঘুমে, কিন্তু না, মেয়েটা জেগে আছে। সিলিংয়ে চোখ রেখে ভাবনায় মত্ত মেয়েটা। ফ্লুজি, কি ভাবছো তুমি? সময় অপচয় হচ্ছে আরশাদ। বাবা মাকে নিরার কথা জিজ্ঞাসা করা উচিত। এখনই? হুম। মোটেও না। অতীত টানলে নিশ্চয়ই এমন কিছু হবে। না তুমি স্থির থাকবে, না তোমার বাবা মা। এটা স্বাভাবিক কোনো ইস্যু নয়, তাই এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আগামীকাল সময় পরিস্থিতি বুঝে যা করার করবে। ওকে? না না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি আর পারবো না। সমাধান আমি চাই। অধৈর্য হলে চলবে না। আরশাদ খুশবুকে টেনে কাছে আনে, গায়ের উপর কাঁথা জড়িয়ে ঘুমাতে ইশারা করে। মেয়েটার মাথায় চলতে থাকা এত দুশ্চিন্তার আনাগোনা আরশাদ ভালোভাবেই বুঝতে পারে, কিন্তু সে চায় না। তার ফ্লুজি এখন এসব নিয়ে ভাবুক। জীবন যেভাবে চলছে চলতে থাকুক। অন্ধকার মারিয়ে আলোর দেখা মিলল। বহুদিন পর বাংলাদেশের সকালটা দেখে মনটা ভরে যায় খুশবু। চিরচেনা ছন্দ ফিরে এসেছে জীবনে। সকালে নাস্তার টেবিলে সবাই একসঙ্গে নাস্তা সারল। নাস্তা শেষে অনিমা চা আনলেন। খুশবু তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, আমার কি কোনো যমজ বোন আছে? বাহারুল হক অবাক হলেন। হাত থেকে চায়ের কাপ সরিয়ে বলেন, হঠাৎ এই প্রশ্ন কেন? জিজ্ঞাসা যখন করেছি, এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, তাই না? আমি তোমার প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তুমি রেগে যাচ্ছ কেন? আমার প্রশ্নের উত্তর হ্যাঁ নাকি না, অন্তত সেটা বলো। না, নেই তোমার কোনো বোন। বাবা মেয়ের তর্ক অনিমা নীরবে দেখল। খুশবু এর আগে তাকেও এমন প্রশ্ন করেছিল, কিন্তু মেয়েটার মাথায় হঠাৎ এসব ঘুরছে কেন? অনিমা খুশবুর দিকে তাকিয়ে অবাক হয়ে প্রশ্ন ছুড়েন, তোর মাথায় কি ভূত ঢুকলো বলতো? আমাকেও ঘুরে ফিরে একই কথা জিজ্ঞেস করছিস? খুশবু প্রত্যুত্তর করল না। দ্রুত নীরার ছবি নিয়ে দেখালো বাহারুল হককে। বাহারুল হক স্ক্রিনে নজর রাখতে দেখতে পেলেন খুশবুর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা দেখতে হুবহু তার মতো।
বাহারুল হক থমকে গেলেন, দাঁড়ানো থেকে বসে পড়লেন দ্রুত। অনিমা উত্তেজিত হলো, আরশাদের পানে তাকিয়ে বলে, এই মেয়েটাকে? নীরা। তার চেহারা আমার মেয়ের মতো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। খুশবুর বাবা, তুমি বলো এই মেয়েটাকে? কেউ না অনিমা, তুমি এসবে কান দিও না। কান দেবে না মানে? এই মেয়েটা কে? আমার খুশবুর মতো দেখতে কেন? বাহারুল হক সন্দিহান দৃষ্টিতে তাকালেন আরশাদের পানে। তার মেয়ের মাথায় এসব নিশ্চয়ই আরশাদ ঝুঁকিয়েছে। আরশাদ, অনিমা এবং বাহারুল হক দুজনকে নীরবে জহুরি চোখে পরখ করল এবং আদি অন্ত ভেবে যা বুঝলো এই রহস্যের সমাধান বাহারুল হকের কাছেই আছে। আমার কাজ আছে, আমি গেলাম। আর খুশবু, এসব মাথা থেকে ঝেড়ে দাও। এই মেয়েটাকে আমি এবং তোমার মা কেউ জানে না। বাহারুল হক পালিয়ে বাঁচতে চাইলেন, কিন্তু খুশবু তো ছাড়ার পাত্রী না। দেশ আসার মূল উদ্দেশ্য নীরার পরিচয় খুঁজে বের করা, সেখানে বাহারুল হকের এড়িয়ে যাওয়া সে কি এতটা সহজে মানবে? আব্বু কোথাও যাবে না, আমার প্রশ্নের জবাব আমি চাই। নীরা মেয়েটা কে? বললাম তো জানি না। আরশাদ উঠে দাঁড়ালো, অভয় দিয়ে বলে, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? সত্যটা প্রকাশ করুন। সত্য লুকিয়ে থাকার নয়, একদিন না একদিন প্রকাশ পাবেই। আমার মেয়েকে তুমি উস্কে দিয়েছো, তাই না? একদমই না। যা হয়েছে, যা হচ্ছে, সব কিছু তার জানা জরুরি। আপনি ভয় পাবেন না। খুশবুর যে কোনো বিপদ আপদে আমি পাশে আছি। বাহারুল হক ঠক গিলেন। অনিমার ঝাপসা চোখ এখনই তাকে দুর্বল করে দিচ্ছে। সত্যটা জানার পর কি হবে? যা হবার হবে, এখন আর লুকিয়ে রাখার সময় নয়। বাহারুল হক বলেন, অনিমার সাথে আমার বিয়ের 8 বছর চলছিল, তখনও আমাদের ঘরে কোনো সন্তান নেই। অনিমার প্রেগনেন্সির 2-3 মাসে 3টা বাচ্চা নষ্ট হয়। সবাই বলছিল আমি যেন দ্বিতীয় বিয়ে করি এবং অনিমাকে তালাক দেই। আমি এত কঠিন সিদ্ধান্ত নিতে পারিনি, মূলত নেওয়ার সাহস করিনি। আমি একটি এনজিওতে চাকরি করতাম। আমার আব্বা আম্মার সাথে ঝগড়া করে অনিমাকে নিয়ে চলে আসি চট্টগ্রামে। সেইখানে অনিমাকে নিয়ে নতুন বাসায় উঠি। ভাগ্যক্রমে 7 মাসের মাথায় অনিমা কনসিভ করে। সেই দিনের খুশি আর ধরে রাখতে পারিনি। একটা সন্তানের আশায় যত যা করতে হয় সব করেছি। অনিমাকে চোখে চোখে রেখেছি, বাড়ির কাজ করতে আলাদা কাজের লোক রেখেছি। সব মিলিয়ে 8 মাস পেরিয়ে গেল। একদিন ডাক্তারের চেক আপ সেরে আসার পথে আমাদের রিকশার পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। অনিমা ছিটকে পড়ে রাস্তায়। মাঝ রাস্তায় পড়ায় অনিমার উপর দিয়ে চলন্ত সিএনজির চাকা উঠে যায়। এরপর কি হয় তা না বলি, আশা করি বুঝতেই পারছো তোমরা। সেই বাচ্চাটাকে বাঁচানো গেল না। অনিমা তখন জীবন মরণের সন্ধিক্ষণে। বাচ্চার জন্য অনিমা যে পাগল হয়ে উঠবে আমি জানতাম। কি করব তখন ভেবে পেলাম না। অনিমার জ্ঞান ফিরলে সে আমাদের সন্তান দেখতে চায়। আমি এবং নাসরা মিথ্যা বলে তাকে সান্ত্বনা দিয়েছিলাম। সেদিন রাতে একজন আয়া আমাকে জানালো, যেদিন অনিমাকে হসপিটালে ভর্তি করানো হলো সেদিন রাতে এই হসপিটালে সিজারে এক দম্পতি নাকি যমজ বাচ্চা হয়েছে। দরিদ্র পরিবার, তারা একটা বাচ্চা মানুষ করতে হিমশিমে পড়বে, তাই তারা বাচ্চা বিক্রি করতে চায়। ব্যাস, আমি আর 9-6 না ভেবে লক্ষ টাকার বিনিময়ে মেয়েটাকে কিনে নিয়েছিলাম। যেহেতু আমি চট্টগ্রামে একাই ছিলাম, তাই এই তিক্ত সত্যটা কেউ জানলো না। শুধু আমি সবটা জেনেও ভুলে গেলাম খুশবুর জন্মদাতা পিতা আমি নই। চায় চিনি কম কেন আম্মু? বিধ্বস্ত একটা মুহূর্তে খুশবুর এমন প্রশ্নে উপস্থিত 3 জন ভেবাচাকা খেয়েছে। সকলের প্রশ্নবিদ্ধ চোখ এড়িয়ে সে পুনরায় চাই চুমুক দিল। চায়ের সাথে যে আমার টোস্ট বিস্কুট লাগে তুমি কি ভুলে গেছো? দ্বিতীয়বারের মতো অবাক হলো সকলে। অনিমা হতবিহ্বল হয়ে ছুটে গেলেন বিস্কুট আনতে। খুশবু বাহারুল হকের পানি চেয়ে বলে, আব্বু তোমার না খুব তাড়া আছে, দাঁড়িয়ে আছো কেন? যাও তবে। মেয়ের আচরণে বাহারুল হক কিছুই উঠতে পারছিলেন না। তিনি কি যাবেন নাকি থাকবেন তা নিজে বুঝে উঠতে পারছেন না। আর 2-4 না ভেবে তিনি চলে গেলেন নিজ কাছে। অনিমা বিস্কুট নিয়ে আসতেই খুশবু বলে, আম্মু তুমিও নাস্তা করে নাও। আরশাদ বিভ্রান্ত হয়ে পড়ল। সে ভেবেছিল খুশবু কাঁদবে, উন্মাদ হয়ে যাবে, কিন্তু এই মেয়ে তো স্বাভাবিক। অনিমার অপ্রস্তুত চাহনি দেখে খুশবু বলে, এখন কি আমায় বের করে দিবে? আমি তো তোমার মেয়েই নই। শোনো, জন্ম না দিলেও তুমি আমার মা। অতীতে যা হয়েছে তা নিয়ে এখন মন কষাকষি করলে আমাদের নিজেদেরই লস। শুধু শুধু সম্পর্কগুলো নষ্ট হবে। অনিমা মাথা দুলালেন। কী প্রতিক্রিয়া তিনি করবেন নিজেই ভেবে পাচ্ছেন না। যাকে আদর যত্নে এত বছর যাবৎ
লালন পালন করেছে সে এখন তার মেয়ে নয় বললেই হলো নাকি? মাঝে মাঝে শরীরটা নিয়ে আবার কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল খুশবু। বাইরে থেকে শীতল হাওয়ার গায়ে কাটা তুলছে। আসমানটা আজ একটু নীল। আরশাদ বসলো খুশবুর পাশে। ছেলেটা চিন্তায় মূর হয়ে বলে, তুমি স্বাভাবিক? হ্যাঁ, কেন? আসলে কি ভেবেছিলে আমি কেঁদে কেটে সবাইকে দূরে সরিয়ে দেব, নাকি কাঁদতে কাঁদতে জ্ঞান হারাবো? আমার নিজের বাবা মা আমাকে বিক্রি করে দিয়েছে, বুঝতে পারছেন আপনি? আমার ভাগ্য ভালো বলেই আজ এই পর্যায়ে এসেছি। যদি তা না হতো, হয়তো আমার নিয়তি হতো নীরার মতো। আরশাদ খুশবুর পাশে শুয়ে পড়ল। মেয়েটাকে শক্ত করে জড়িয়ে লুকিয়ে রাখলো নিজের বুকে। এলো পাথারি চুমুতে ছুঁয়ে দিল খুশবুর গাল কপাল। এইসব নিয়ে ভাববে না, আমি আছি তো। আপনি আছেন বলেই এইসব সত্যি সামনে এলো। সত্য আড়াল করে কোনো লাভ নেই। একদিন না একদিন ছিটকে ঠিকই বেরিয়ে আসবে। তা ঠিক। শরীর খারাপ লাগছে? মাথাটা ধরে আছে। ঘুম দাও তবে। বাহারুল হক বাড়ি ফিরলেন দুপুরে। স্ত্রীর মুখের দিকে তাকানোর সাহস তার নেই। অনিমা রান্নাঘরে ব্যস্ত। অনেকক্ষণ যাবৎ পায়চারি করে অনিমাকে হাঁক ডাকলেন তিনি। অনিমা কক্ষে ফিরে জানতে চাইল কেন ডেকেছে। এই প্রশ্নের জবাব বাহারুল হকের কাছে নেই। তিনি কি বললেন বুঝে উঠতে পারছেন না। শ্বাস টেনে সাহস জুগিয়ে বলেন, সত্য প্রকাশে তোমার মতামত কি? আমার মতামত আপনি জেনে কি করবেন? অনিমা, তুমি রেগে আছো? অনিমা বিছানায় বসলেন। ভেতর থেকে তার সব উজাড় হয়ে গেলেও বাইরে থেকে তিনি কাঁদতে পারছেন না। আমি কাঁদতে পারছি না কেন? অনিমা, নিয়তি মেনে নাও। আপনি আমাকে কেন জানালেন না? আমি কি ওই নিষ্পাপ শিশুকে ফেলে দিতাম, নাকি অস্বীকৃতি জানাতাম আমি? মেয়েটার মুখের দিকে তাকালে একবারও কি তোমার মনে হতো না সে তোমার গর্ভজাত সন্তান নয়? এখন কি মনে হবে না? না, হবে না। নিজে সবটুকু দিয়ে খুশবুকে তুমি মানুষ করেছো, সে তোমার সন্তান। অনিমা চুপ করে রইলেন। সত্য মিথ্যা এখন জেনে কী হবে? খুশবুকে তিনি পরকেও ভাবতেই পারেন না। খুশবু তার নিজের মেয়ে। দুহাতের আদর ভরসা যত্ন মেখে তিনি খুশবুকে বড় করেছেন। অনিমা, তুমি আমার অনুরোধ রাখবে? খুশবুর সামনে মন খারাপ করে থেকো না। আমি জানি সত্যটা জানার পর তোমার খারাপ লাগলেও খুশবুর সামনে কখনোই তা প্রকাশ করবে না। সব সময় মাথায় রাখবে খুশবু তোমার মেয়ে। খুশবু আমার মেয়ে, সে শুধু আমার মেয়ে। আরশাদ কি ভেবেছিল? সত্যটা জেনে কি খুশবু থমকে যাবে, নাকি অনিমা সর্বদা খুশবুর প্রতি দূরত্বের দেয়াল তৈরি করবে? সে সব ভাবনায় ফিকে পড়ে গেছে। 1 মাস পর সবাই মাথা থেকে ছেড়ে দিল সবটা। সবার জীবনের গতি ফিরল আগের মতো। তবে খুশবুর মাথায় চলছে ভিন্ন কিছু। সে চায় নীরার একটা সুন্দর জীবন হোক। মেয়েটা খুশবুর পরিবারকে নিজের পরিবার ভেবে বাকিটা জীবন কাটিয়ে দিক, কিন্তু সে সিদ্ধান্ত ঘোর বিরোধিতা করলেন বাহারুল হক এবং আরশাদ। তারা কেউ চায় না খুশবুর সাথে নীরার কোনো সম্পর্ক থাকুক। জীবনের ছন্দ ভিন্নভাবে কাটছে আরশাদের। শুয়ে বসে থাকা ছাড়া তার তেমন কোনো কাজ নেই। দেশে এসেছে 1 মাস হতে চলল খুশবুকে নিয়ে। সময়টা নিদারুণ ভালোই কাটছে। আরশাদের মনে হঠাৎ ইচ্ছে জাগলো সে গ্রামে ঘুরে দেখবে। বাংলাদেশে এলেও তার গ্রাম ঘোরা হয়নি। লীলাভূমির সৌন্দর্যে ঘেরা এই দেশটাকে আরশাদের এখনও তেষ্টা মিটিয়ে দেখার সৌভাগ্য হয়নি। আরশাদের গ্রাম ঘোরার এই ইচ্ছের কথা জেনে বাহারুল হক উচ্ছ্বসিত হলেন। তিনি জানান গ্রামে তার একজন মামা থাকেন। বৃদ্ধ মামা সেই গ্রামের প্রভাবশালী ব্যক্তি। আরশাদের খেয়াল রাখতে তার আয়োজনের কোনো কমতি হবে না। বাহারুল হকের দেওয়া ঠিকানা মোতাবেক আজ সকালে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বের হয় আরশাদ। শহর থেকে সে গ্রামে যেতে 3 ঘন্টার বেশি সময় লাগবে। আরশাদ ভেবেছিল তার গাড়ি নিয়ে যাবে, কিন্তু খুশবু বাদ সাধল। আরশাদকে কখনো বাসে ঘুরানো হয়নি। বাসে জার্নির যে অনুভূতি আরশাদ কখনো পায়নি, এই সুযোগটা মিস করা বোকামি ছাড়া আর কিছুই না। খুশবুর জোড়াজুড়িতে আরশাদ বাসে যাওয়ার জন্য রাজি হলো। গাড়ির গন্ধে গা গুলিয়ে আসছে আরশাদের। বাকি সময়টা সে কী করে পার করবে ভেবে কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। খুশবু জানলার পাশে বসে চিপস খেতে ব্যস্ত। তার কোলে চিপস, জুস, চকলেট, আচারের প্যাকেট। একের পর একটা সাবার করছে মেয়েটা। জার্নির সময় নাকি তার মুখ না চললে ভালো লাগে না। আরশাদের দিকে তাকিয়ে সে বলে, খাবেন? না, তুমি খাও। আমার পছন্দের চিপস, মিস্টার টুইস্ট। একটা খেয়ে দেখুন, অনেক মজা। আরশাদ একটা চিপস মুখে তুলল, তবে তার ভালো লাগলো নাকি খারাপ লাগলো তার বোঝা গেল না। ছেলেটার মুখের এক্সপ্রেশন পাল্টায়নি। চলে গেল বেশ কিছুটা সময়। লোকাল বাসে সবার হিড়িক দেখে আরশাদের মেজাজ খারাপ হয়ে গেল। একটা পুরুষ তার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে দেদারসে বায়ু দূষণ করছে।
গন্ধে তার গা গুলি উঠছে, অপরদিকে ঘামের গন্ধে যাচ্ছে তাই অবস্থা। কিছুক্ষণ বাদে বাদে জ্যামে গাড়ি আটকে আছে। ছেলেটার গরমে সাদা চামড়া কেমন রক্তিম হয়ে উঠেছে। আরশাদের এমন দশায় খিলখিলিয়ে হেসে উঠল খুশবু। কী রে বিদেশি গুরু, দেশের ফিল নেবে, গ্রামের ফিল নেবে, তার আগে লোকাল বাসের ফিল নাও। একদম হাসবে না, আমি উঠতে চেয়েছি বাসে। এই শোনো, সব কিছুর সাথে পাল্লা দিয়ে বাস জ্যাম এগুলোও ফিল করার বিষয়। আমার এত ফিল নিয়ে কোনো কাজ নেই, শুধু তোমাকে ফিল করলেই চলবে। শুনুন আরশাদ, গ্রামে যাচ্ছেন, সারাক্ষণ আমার পিছু পিছু ঘোরাঘুরি বন্ধ করবেন। সবাই কিন্তু এসব কটু চোখে দেখবে, খারাপ ভাববে, কেউ কেউ আপনাকে লজ্জাও ফেলতে পারে। কেউ খারাপ ভাববে বলে আমি তোমার পিছু থাকবো না, তোমার আশেপাশে থাকবো না? তাহলে বিয়ে করলাম কেন? হ্যাঁ, আমি আমার বউয়ের সঙ্গে থাকবো, তাদের কি সমস্যা? সমস্যা হাজার খানিক। এই ধরুন, আপনি আমার পাশে বসে থাকবেন, এটা তাদের পছন্দ হবে না। আবার আপনি আমার পাশে কম থাকবেন, এটাও তাদের পছন্দ হবে না। তাহলে তাদের পছন্দ কি হবে? তারা সেটা নিজেরাও জানে না। অদ্ভুত। আপনার মতো। আমি আবার কি করলাম? আমাকে ভালোবাসলেন। আরশাদ প্রত্যুত্তর করার আগে তার পাশে দাঁড়ানো লোকটা আবার বায়ু দূষণ করল। সত্যের শেষ সীমানায় পৌঁছে গেল আরশাদ। নাক চেপে খুশবুর কাঁধে মাথা আড়াল করে বসে রইল চুপচাপ। সময় যত গড়ালো আরশাদের ভালো লাগার মাত্রা বাড়ল। মানুষটানের চাপাচাপি কমেছে, জ্যামের মাত্রাও আগের তুলনায় অনেক কম। গাড়ি ছুটছে তার আপন গতিতে। খুশবু ঘুমিয়ে আছে, তার মাথা লেপ্টে আছে আরশাদের কাছে। আরশাদের কাছে এই মুহূর্তটা একটু বেশি সুন্দর, শুধু সুন্দর নয়, ভালো লাগারও। অনেকক্ষণ একরকম বসে থাকায় ছেলেটার কাঁধে ব্যথা অনুভব হচ্ছে, তবুও একটু নড়ল না আরশাদ। সে চায় না খুশবুর ঘুম ভাঙুক। আরশাদ যখন প্রেয়সীর ঘুমন্ত মুখটা আর চোখে দেখছিল, তখনই আচমকা বাসটা ঝাঁকুনি দিল। আরশাদ কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয়বার ঝাঁকুনি দিল বাসটা। কাঁচ ভাঙার শব্দে শিউর উঠল তার শরীর। ডানে বামে তাকিয়ে বুঝে ওঠার আগেই আরশাদের গালে এসে বিঁধল একটা কাঁচের টুকরো। একটা বাচ্চা এসে ছিটকে পড়ল আরশাদের ঘাড়ে। আরশাদ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সিট থেকে হুমড়ি খেয়ে পড়ল। ব্যথায় টনটন করে উঠল তার সমস্ত শরীর। কানের ভেতর কেমন যেন শো শো শব্দ তুলছে। হাতড়ে হাতড়ে খুশবুকে খুঁজতে গিয়ে পেল মেয়েটা সিটের নিচে পড়ে আছে। খুশবুর মাথা ফেটে গলগলে রক্ত ঝরছে। আরশাদ দ্বিধাহীন হয়ে শোয়া থেকে উঠে বসতে চাইল, কিন্তু তার আগে বাসটা তৃতীয়বার ঝাঁকুনি দিল। লোহার সাথে মাথা লেগে ফেটে গেল আরশাদের মাথা। খুশবুর কাঁচ বিঁধে থাকা হাতটার দিকে তাকিয়ে নিঃশব্দে দেখে চোখ বুঝল আরশাদ। দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে চোখের পলকে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। রাস্তায় মানুষজন ছুটে এলো বাসদের কাছে। তারা সবাই মিলে যে যাকে পারছে সাহায্য করছে। সময়ের তালে তালে অ্যাম্বুলেন্সের সাইরেনে ভারী হয়ে এলো চারপাশ। সে বাসে থাকা প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ক্ষতি হয়েছে। কেউ হাত হারিয়েছে, কারো আবার পা ভেঙেছে। বাসে থাকা দুজন ড্রাইভার ঘটনাস্থলে মারা যান। এই মৃত্যুর মিছিলে সবাই তাদের আপনজনদের খুঁজতে ব্যস্ত। হসপিটালে সাংবাদিকদের ঢল নেমেছে, তারা সরাসরি সম্প্রচারে ব্যস্ত। দেশবাসী টিভির পর্দায় এই নির্মম দৃশ্য দেখে চোখের পাতা ফেলেছে। এই এক মৃত্যুর মিছিল, হাহাকার। অনিমা টিভিতে ধ্যান বসিয়েছেন আরশাদ কিংবা খুশবু, কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না। বাহারুল হক নিশ্চিত হলেন আরশাদ খুশবু ভালো নেই, তাদের কিছু তো হয়েছে। আহত এবং নিহতদের যে হাসপাতালে নেওয়া হয়েছে, সে হাসপাতালে খুশবু এবং আরশাদের খোঁজ নিতে রওনা হয়েছে বাহারুল হক এবং খুশবুর মামা স্বামী। খুশবুর বাবা মনকে যতই জোর দিক, তবে তিনি ভেতর থেকে ভেঙে পড়েছেন। 2 কদম গিয়ে বসে পড়লেন রাস্তায়। খুশবুর মামা বাহারুল হকের হাত ধরে টেনে বলেন, দুলা ভাই, সময় নেই, অনেক দূর যেতে হবে। আরশাদ, আমার কলিজাটা ঠিক আছে তো? আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ আপনার বুক খালি করবেন না। বাহারুল হক উঠে দাঁড়ালেন। তাকে এখন ভেঙে পড়লে চলবে না, তাকে তো যেতে হবে অনেকটা দূর। আরশাদের কপাল ফেটেছে, গালে কাঁচ বিঁধেছে, হাতে পায়ে কেটে গেছে, বাম হাতের একটা আঙ্গুল ভেঙে গেছে। এই ছাড়া তার আর তেমন কোনো সমস্যা নেই। কপালে সেলাই করে অন্যান্য স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়ে সে উঠে দাঁড়ালো। নার্সরা বারবার বলছিল তাকে বিশ্রাম নিতে, কিন্তু সে তো তার ফ্লুজিকে খুঁজে পাচ্ছে না। সে কি করে স্থির থাকবে? পা খুঁড়ে খুঁড়ে হসপিটালের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছে আরশাদ। প্রতিটা মানুষের শরীরে রক্ত। মেঝেতে মৃতদেহগুলোকে শুয়ে রাখা হয়েছে। লাশের শাড়িতে একটা ছেলেকে দেখে আরশাদ চিনে ফেলল। এই ছেলেটা তার পাশের শাড়িতে বসেছিল। দীর্ঘ কয়েক মাস পর
সে তার বাড়ি ফিরছে বলে মাকে ফোন করে মন গোপনে থাকা উচ্ছ্বাস জানালো। ভাগ্যের পরিহাস, মায়ের কাছে আর ফেরা হলো না ছেলেটার। মানুষের কোলাহল, অ্যাম্বুলেন্সের সাইরেন, সব কিছু মিলিয়ে আরশাদের মস্তিষ্ক বারবার থমকে দিচ্ছে। মাথায় ঘুরছে নানা রকম চিন্তা। রক্তাক্ত শরীর টেনে হসপিটালের আনাচে কানাচে খুশবুকে খুঁজছে সে। কোথাও নেই মেয়েটা। একজন নার্স দ্রুত পায়ে অন্যদিকে যেতে নিলে আরশাদ তার পথ আটকায়। একটা মেয়েকে দেখেছেন? ফর্সা, নাম খুশবু। এত মানুষের ভিড়ে সঠিক বলা মুশকিল। আপনি প্রতি ওয়ার্ডে খুঁজুন। আমি খুঁজে পাচ্ছি না। তবে লাশের শাড়িতে খুঁজুন। বুকটা কেঁপে উঠল আরশাদের। লাশের শাড়িতে খুঁজবে মানে কি? তার ফ্লুজি মারা যাবে? তাকে রেখে চলে যাবে? আরশাদ উন্মাদ হয়ে উঠল। আবারও খুঁজতে শুরু করলো তার ফ্লুসিকে। মানুষের আহাজারিতে ভারী হয়ে এলো তার অন্তর। একটা বাচ্চা লাশের শাড়িতে পড়ে আছে। তার নিথর দেহটা আরশাদের বুক কাঁপিয়ে দেয়। হসপিটালের নিচ তলা ছেড়ে দোতলায় আসে, সেখানেও একই অবস্থা। সব আহত রোগীরা চিকিৎসা নিচ্ছে। একে একে প্রতিটা কোণ, প্রতিটা মানুষকে সে দেখল। না, নেই, খুশবু কোথাও নেই। তখন বাসে আরশাদের জ্ঞান হারালে হসপিটালের বেডে তার জ্ঞান আসে। এর মাঝে কি হয়েছে, খুশবু কোথায়, সে কিচ্ছু জানে না, কিচ্ছু না। অন্ধকার হয়ে আসে আরশাদের পৃথিবী। কি করবে সে? কার কাছে যাবে? শরীরের সমস্ত ব্যথা খুশবুকে না পাওয়ার যন্ত্রণা থেকে খুব বেশি না। চারদিকে দ্বিতীয়বারের মতন দৃষ্টি ঘুরালো সে। কোনো উপায়ন্তর না পেয়ে দ্রুত ছুটে গেল নিচে। আরেকটা অ্যাম্বুলেন্সের গাড়ি এসেছে সেখান থেকে একে একে আহত নিহত সবাইকে হসপিটালে আনা হচ্ছে। চাতক পাখির নাই এক কোনায় দাঁড়িয়ে সবটা দেখছে আরশাদ। হঠাৎ তার চোখ যায় লাশের শাড়িতে থাকা একটা মেয়ের দিকে। আরশাদের চিন্তারা স্থির না। এই তো তার ফ্লুসি। অবশেষে সে পেয়েছে তার ফ্লুসিকে। আরশাদ ছুটে যায় তার ফ্লুজির কাছে। মেয়েটার মাথা কোলে তুলতে শার্টে লেপ্টে যায় তরল রক্ত। মেয়েটা বিভৎসভাবে আঘাত পেয়েছে। মাথার পেছনটা অনেকটা ফেটে গেছে। গলায় বিঁধে গেছে কাচের টুকরো। মুখের একপাশ কান সহ থেতলে গেছে। ফ্লুজি, চোখ খোলো। দেখো দেখো, আমি এসেছি। খুব কষ্ট হচ্ছে তাই না? শহরের সবচেয়ে ভালো ডাক্তারের কাছে তোমার চিকিৎসা হবে। আরেকটু ধৈর্য ধরো। আরশাদ উন্মাদ হয়ে গেল। মেয়েটার মাথা ঝাঁকিয়ে ডাকলো বারংবার, অথচ মেয়েটার কোনো সারা শব্দ নেই। মেয়েটা নিঃশ্বাস অব্দি নিচ্ছে না। কি হলো ফ্লুজি? এই ফ্লুজি, চোখ খোলো। আমি এখন থেকে তোমার কথা মতন চলবো। তুমি যা বলবে তাই হবে। শুধু একবার চোখ খোলো ফ্লুজি। একটা ছেলে এসে আরশাদের হাত সরিয়ে দেয় এবং মেয়েটাকে শুয়ে দেয় মেঝেতে। শুয়ে ছেলেটাও কাঁদছে, চোখের জলে গাল ভিজে, চিবুক ছুঁয়ে অশ্রুপাত করছে। আরশাদ রেগে যায় ছেলেটার দিকে, চোখ রাঙিয়ে বলে, আমার ফ্লুজিকে আপনি সরিয়ে দিলেন কেন? কে আপনার ফ্লুজি? ও আমার বোন। আপনার বোন মানে? আমার বোন তুবা। আরশাদ থমকে যায়। তুবা নামটার সাথে সে ভীষণভাবে পরিচিত। আরশাদ নজর ঘুরায়, ভালোভাবে পরখ করে দেখল মেয়েটার গায়ে একটা হলুদ রঙের জামা, অথচ খুশবু পড়েছে সাদা থ্রিপিস। আরশাদ মেয়েটার গলায় থাকা পেন্ডেন্ট দেখে ছমকে যায়। তুবা নামক মেয়েটার সাথে আরশাদের যখন প্রেমের সম্পর্ক থাকে তখন এই পেন্ডেন্ট নিজের পছন্দ মতো কাস্টমাইজ করে আরশাদ বানিয়েছিল। দামি হীরের এই পেন্ডেন্টটা তুবা এখনও গলায় রেখেছে। বিধ্বস্ত এই পরিস্থিতিতে আরশাদের মাথায় আসে সেদিনের কথা। খুশবু বারবার তাকে বলেছিল সে ফ্লুজি নয়, তবে তো খুশবুর কথাই সত্যি, তুবা অন্য আরেকটা মেয়ে। এই পৃথিবীতে একই চেহারার তিনটা মেয়ে। আরশাদ কি কখনো ভেবেছিল তার সাথে এমনটা হবে? তুবা আপনার বোন, ওর চিকিৎসা করছে না কেন? আরশাদ নিস্তেজ গলায় প্রশ্ন করল। মুহূর্তেই হুড় মুড়িয়ে কেঁদে উঠল ছেলেটা। আমার বোন আর এই দুনিয়ায় নাই ভাই, আমার বোন আর নাই। আরশাদ থমকে গেল। খুশবুকে সে অবিশ্বাস করে না। অন্তত বিয়ের পর খুশবু যতবার বলেছে আরশাদের প্রেমিকা সে নয়, আরশাদ তার বিশ্বাস করেছে। তুবার মৃত্যু আরশাদের কষ্ট বাড়িয়ে দিল দ্বিগুণ। তার মনে জমে থাকা প্রশ্নেরা বারবার তাকে আঘাত করে। হঠাৎ তুবা কেন তার সাথে অযথা ঝগড়ায় লিপ্ত হয়? কেন এই দূরত্ব? তবে সে কি আরশাদকে কোনোদিন ভালোই বাসেনি? সবটাই তবে ছলনা। আরশাদ শেষবার তাকালো দুবার পানে। আমি তোমায় ভালোবাসি না। ভালোবাসা কি আমি জানি না। তুমি আমাকে শিখিয়েছিলে চলো না। আমার ভালোবাসা আমার কাছে আছে, আমার ভালোবাসার ফ্লুজি আমার কাছে আছে, কিন্তু এই আফসোস তো আমার কখনোই যাবে না।
তোমার সাথে আমি মুখোমুখি হতে চেয়েছি, তবে এইভাবে নয়। তোমায় মৃত অবস্থায় দেখার ইচ্ছে আমার কখনোই ছিল না। ব্যস্ত হসপিটালে ক্লান্ত পায়ে আরশাদ বসে যায় এখনো। ছেলেটা কেমন অসহায় নজরে কাঁদছে। পুলিশের সাথে যোগাযোগ করেছে সে, কিন্তু সবাই খুশবুর ছবিই চাইছে। ছবি ছাড়া মুখের বর্ণনায় এত মানুষের ভিড়ে কি করে খুঁজে পাবে? আরশাদের ব্যাগ, ফোন কোথায় সে জানে না, তাহলে কি করে খুশবুর ছবি সবাইকে দেখাবে? হসপিটালে এসে উপস্থিত হন বাহারুল হক এবং খুশবুর মামা স্বামী। মুহূর্তে আরশাদ বাহারুল হককে দেখতে পায়। জলের স্রোতে ভাসা আরশাদ যেন খড়খুটো খুঁজে পায় এবং আঁকড়ে ধরতে ছুটে যায়। আরশাদকে জীবিত দেখে বাহারুল হক আশ্বস্ত হন। খুশবু কোথায় আছে জানতে চাইলে সেই সম্পর্কে কোনো উত্তর দিতে পারে না ছেলেটা। হাসপাতালের করুণ পরিস্থিতিতে সম্পূর্ণরূপে ভেঙে যান বাহারুল হক। শামীম পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং খুশবুর ছবি দেয় তাদের। খুশবুকে খুঁজতে তারা তিনজন তিন দিকে ছড়িয়ে যায়। অবশেষে শামীম খুশবুকে পেয়েও যায়। মেয়েটা তিনতলায় একটা বেডে শুয়ে কাতরাচ্ছে, ব্যথায় টনটন করছে তার সমস্ত কায়া। শামীমের নির্দেশ মোতাবেক তিনতলায় এসে উপস্থিত হয় আরশাদ এবং বাহারুল হক। খুশবুর মাথা ফেটেছে, বাম হাতটা ভেঙে গেছে, বেশ কয়েক জায়গায় পিঠের মাংস উঠে গেছে, গালে গলায় বিঁধেছে কাঁচ, ঠোঁট ফেটে ফুলে আছে। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে খুশবুকে। শামীম ডাক্তারদের সাথে কথা বলেন, যত দ্রুত সম্ভব খুশবুকে ভালো একটা হসপিটালে অ্যাডমিট করতে হবে। মেয়েটার শারীরিক এবং মানসিক অবস্থা দুটোই ঝুঁকিপূর্ণ। আরশাদের সমস্ত শরীরের কাজকর্ম তখনই থমকে যায় যখন দেখলো তার ফ্লুসি ভালো নেই। মেয়েটার গালে হাত বুলিয়ে আরশাদ কেঁদে ফেলে, বাচ্চাদের মতন ফুপিয়ে এসে বলে, আমি ভয় পেয়েছিলাম, কেন আমাকে ভয় দেখালে তুমি? আরশাদের বন্ধু সঞ্জয়ের মাধ্যমে প্রথমবার তুবার সাথে আরশাদের আলাপ হয়। সঞ্জয় ছিল ইন্ডিয়ান সনাতন ধর্মের ছেলে। আরশাদ, সঞ্জয় এছাড়াও 7 জন ইতালিয়ান ছেলে মিলে সেবার তারা পরিকল্পনা করে কক্সবাজার ঘুরতে যাবে এবং কক্সবাজার সম্পর্কে তাদের কারো তেমন কোনো আইডিয়া নেই। ভিনদেশি ছেলেগুলো দেশে আসার জন্য উৎসুক ছিল। এই ট্যুরের সকল দায়িত্বে ছিল সঞ্জয় এবং আরশাদ। তুবা তখন ঢাকায় থাকতো, তবে পরিবার এবং বন্ধুদের সাথে তার বেশ কয়েকবার কক্সবাজার যাওয়া হয়েছিল। তুবা এমনটাই জানিয়েছিল আরশাদকে। আরশাদের তুবার দেশ সম্পর্কে কোনো ধারণা নেই, তাই তুবার সব কথা তার কাছে বিশ্বাসযোগ্য। কক্সবাজার সম্পর্কে ধারণা নিতে গিয়ে তুবার সাথে গভীর সম্পর্ক তৈরি হয় আরশাদের। যদিও তুবা নিজেই সম্পর্কটা যেচে পড়ে করেছিল, কিন্তু আরশাদ তাকে ভীষণ ভালোবাসত, সম্মান করত। ভালোবাসার সম্মতিতে আদর করে তুবার নাম রাখত ফ্লুসি। ফ্লুসি অর্থাৎ সুন্দরী। আরশাদের চোখে তার প্রেমিকায় সবচেয়ে বেশি সুন্দর। ভালোবাসার ভ্রম জালে নিজেকে জড়িয়ে নিজের অস্তিত্ব হারানো সহজ কথা না। ভরসা, বিশ্বাস, ভালোবাসা সবটাই তখন এক গন্তব্যে ঠেকে যায়। আরশাদের বেলায় ব্যাপারটা ভিন্ন হয়নি। সে নিজেও তুবার অস্তিত্বে নিজেকে হারিয়েছে, বিলিয়েছে। তুবাকে কেন্দ্র করে সঞ্জয় আর আরশাদের বন্ধুতে ফাটল ধরে। সে সম্পর্ক আজও তাদের ঠিক হয়নি। কে কোথায় আছে কিংবা কোন পর্যায়ে আছে তারা কেউ জানে না। সঞ্জয় সম্পূর্ণরূপে আরশাদকে ত্যাগ করেছে। ঘুমন্ত আরশাদের পিঠে মাথা রেখে চোখ বন্ধ করল খুশবু। এত মাস পরেও পিঠে সেলাইয়ের দাগটা রয়ে গেছে। এসব দেখলে মেয়েটার কলিজা কাঁপে, ভয়রা হানা দেয় অন্তর জুড়ে। সেদিনের কথা ভাবলে দু চোখ ঝাপসা হয় তার। শারীরিকভাবে আঘাত পেলেও তা তো সেরে গেছে, কিন্তু মানসিক যে আঘাত পেয়েছে তা তো এখনো সারেনি। খুশবুর মনে ভয় জমেছে, বাস উঠবে না বলে পণ করেছে। আরশাদকে একা ছাড়তে তার ভয় লাগে। অ্যাম্বুলেন্সের সাইরেনে তার স্নায়ুর আন্দোলন বাড়ে, রক্ত দেখলে দম বন্ধ হয়ে আসে। একা থাকলে চোখের কোলে মৃত্যুর চিন্তা আসে, ফলে বেড়ে যায় তার ভয়। আরশাদের সেলাই করা স্থানে হাত বুলিয়ে কেঁদে ফেলল খুশবু। মেয়েটার উষ্ণ নোনা জল আরশাদের পিঠে গড়িয়ে পড়তে ছেলেটার ঘুম ভেঙে যায়। পিঠে খুশবুর অস্তিত্ব বুঝতে পেরে রয়ে শুয়ে পিঠ উল্টায়। ফ্লুসি, কাঁদছো কেন তুমি? জানি না। কে কি বলেছে? ভয় পেয়েছো? আরশাদ, আপনার এই দাগগুলো। থামবে তুমি? আমার থেকেও সবচেয়ে বেশি আঘাত তুমি পেয়েছো। চা করেছি। তুমি আবার এসব কেন করলে? আমি কি বলেছিলাম? আমার কথা তুমি শুনবে না, তাই না? শুয়ে বসে আর কতদিন কাটাবে, তাই একটু। যা ইচ্ছে করো, কিন্তু হাত বাড়িয়ে বিপদ ছোঁয়ার কোনো মানে নেই। আরশাদ চায়ের কাপটা হাতে তুলে চুমুক দিল। তৃপ্তিতে জুড়িয়ে গেল মন প্রাণ। যা ভালো হয়েছে। আর একটু আনবো? না, বস আমার কাছে। শাশুড়ি মা একটু আগে ফোন করলেন। কি কথা হলো? জানতে চাইলো ইতালিতে যাব কবে। আমি কিছু জানাইনি। তুমি বলো, কবে যাবে? চলুন আজকে যাই। খুশবুর বোকা বোকা কথায় আরশাদ হেসে ফেলল। চায়ের কাপে পুনরায় চুমুক দিয়ে উঠে দাঁড়ালো সে।
বাবা মায়ের বিবাহবার্ষিকী আসে, ভাবছি এবার আর একটা সারপ্রাইজ দেবো তাদেরকে। তবে টিকিট কাটুন, আমি যত দ্রুত সম্ভব যেতে চাই। খুশবু চলে যাবে শুনে সাহস করে দ্বিতীয়বারের মতন নীরা আজ খুশবুর বাসায় এসেছে। বাহারুল হক কিংবা অনিমা কেউ পছন্দ করেন না নীরাকে। তারা চান না নীরার সাথে খুশবু কিংবা আশাদ কেউ কোনো সম্পর্ক রাখুক। কিন্তু খুশবু এসবে পরোয়া করে না। নীরার সাথে তার সম্পর্কে ভীষণ ভালো। গরম গরম পকোড়া মুখে তুলে নীরা বলে, ধরো আমরা 3 বোন এক বাড়িতে থাকতাম, আমরা একই জামা পরতাম। ইস কত সুন্দর হতো তাই না? কিন্তু একজন তো মরেই গেল। আমার যে আরেকটা বোন আছে তা আমি জানলাম, কিন্তু তার মৃত্যুর পর। আমাদের জীবনটা কি অদ্ভুত, তাই না? তোমার কোনো খোঁজ আরশাদ নিয়েছিল? মেয়েটার পরিবার কোথায়, কার কাছে মানুষ হয়েছে? তুবা বেশ ভালো ঘরেই বড় হয়েছে। ওর বাবা মা দুজনেই সরকারি চাকরিজীবী। ওর একজন বড় ভাই আছে। এক কথায় ওকে নিয়ে বলা যায় মেয়েটা ভীষণ ছটফটে ছিল। তুমি ওর মা বাবার সাথে দেখা করেছিলে? একদমই নয়, আমার মা বাবা চান না এসব নিয়ে চারিদিকে কথা সৃষ্টি হোক। তোমার মা বাবা আমাকেও পছন্দ করেন না, না করাই স্বাভাবিক। তুবাকেও কিন্তু ছোটবেলায় বিক্রি করা হয়েছিল। জানি, শুধু আমাকেই রেখে দিল। রেখে কি হলো? আমার জীবনটা কেমন যেন হয়ে গেল। নীরা, তোমার কি এই পাপ থেকে বিরত হতে ইচ্ছে হয় না? আমি তোমায় সুন্দর জীবন দিব, মা বাবা দিব। প্লিজ নীরা, তুমি বেরিয়ে এসো এই বৃষ্টির জীবন থেকে। সুন্দর জীবন এতই সহজ? আমাকে একটুখানি ভরসা করো, কথা দিচ্ছি আমি তোমার জীবন পাল্টে দেব। একটা স্বাভাবিক সুস্থ জীবন তুমি ফিরে পাবে। নীরার দু চোখ চকমক করে উঠল। সুস্থ জীবনে বেঁচে থাকার লোভ তারও আছে, কিন্তু পরিস্থিতি যে তার প্রতিকূলে। বলা সহজ, করা কঠিন। মোটেও না। প্লিজ নীরা, তুমি পারবে। আমি আমার বাবা মাকে বোঝাবো, তারা তোমাকে ঠিকই মেনে নেবে। দেখা যাবে। তুমি ইতালি যাবে নীরা? আরশাদ তোমাকে কোনো জব সেক্টরে সুযোগ করে দিতে পারে। ভেবে দেখব। আমি যেদিন চলে যাব সেই দিন তুমি আমাকে সি অফ করতে আসবে। আসবো। আমি অপেক্ষায় থাকবো তোমার। খুশিতে নীরার হাত জড়িয়ে ধরল খুশবু। ভাইপো না থাকার যে আফসোসটা খুশবুর ছিল তা নীরা এসে ঘুচে দিল অতি সহজে। অ্যাক্সিডেন্টের পর খুশবুর শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে অন্যদিকে তার আর মন ঘুরাতে পারেনি আশাদ। নিজের শরীরের জখম নিয়েও ছুটেছে প্রান্ত থেকে প্রান্ত। মেয়ে জামাইয়ের অবস্থায় অনিমা ভীষণভাবে অসুস্থ হলেন। তাকে নিয়ে শুরু হলো হসপিটাল ছোটাছুটি। তিনি হসপিটালে ভর্তি ছিলেন। সব মিলিয়ে আশাদের জীবন থেকে 9 মাস কেটেছে। সে এবং খুশবু এখন সম্পূর্ণ সুস্থ। আরশাদ ছাদের এক কোণায় দাঁড়িয়ে চোখ মুখ ঢেকে বাসা থেকে বেরিয়ে গেল নীরা। ছাদে দাঁড়িয়ে তার চুপচাপ দেখল আরশাদ। তখনই অনিমা এসে আরশাদের উপর চড়াও হলেন। তোমাকে বারবার বলেছিলাম নীরার সাথে খুশবু যেন যোগাযোগ না করে, শুনলে না আমার কথা তুমি? সরি, খুশবুর খুশি আমি কেড়ে নিতে পারবো না। যা ভালো বোঝো করো। অনিমা রাগ দেখিয়ে চলে গেলেন নিচে। আরশাদ দীর্ঘশ্বাস ছাড়ল। আর তো বেশি দিন না, কয়েকদিন পরেই ইতালিতে পাড়ি জমাবে ফ্লুজিকে নিয়ে। নীরার সান্নিধ্যে খুশবু আর একটা দিনে তো। কথাই আছে কিছু ঘুরতে কেউ ওঠে। আরশাদ প্রথম পর্যায়ে খুঁজেছিল তুবাকে, অথচ পেয়ে গেল খুশবুকে। দ্বিতীয় পর্যায়ে নীরার সামনে এলো। নীরার সত্যতা যাচাই দেশে এলে কয়েক মাস পর বেরিয়ে এলো তুবার পরিচয়। তুবার মৃত্যুর দিন আরশাদ তাকে শেষ পারের মতো দেখেছে। অ্যাক্সিডেন্টের প্রথম 3 মাস তার ব্যস্ততায় কেটেছে বিধায় তুবার সম্পর্কে তেমন কোনো খোঁজ নেওয়া হয়নি। খুশবু যখন সুস্থের পথে, আরশাদ তুবার পরিবারের খোঁজ লাগালো। সেদিনের অ্যাক্সিডেন্টের প্রতিটা নিউজ সবটা ঘেটেছে সে। মৃত ব্যক্তিদের পরিচয় তালিকা থেকে আরশাদ তুবার সম্পর্কে কিছুটা তথ্য জানতে পারে। আর সেই সব ইনফরমেশন নিয়ে তুবার পরিবারকে খুঁজতে লোক লাগায়। সেদিন গ্রাম থেকে ভাইয়ের সাথে শহরে ফিরছিল তুবা। মেয়েটা কি জানতো সেদিনই তার জীবনের ইতি টানতে চলেছে। খুশবু এবং আরশাদ যে বাসে ছিল তার বিপরীত বাসে ছিল তুবা এবং তার ভাই। মেয়েটার মৃত্যু আরশাদের কাছে কিছু অপ্রকাশিত অধ্যায় রেখে গেছে। সম্পর্কের একটা সময় এসে অযথা বাড়াবাড়িতে তুবা কেন সম্পর্ক ছিন্ন করলো? আরশাদকে ছেড়ে যাওয়ার কারণ কি ছিল? তুবাকে আসলেই ভালোবেসেছিল তাকে? এত যত্ন আদরের মাখা বুলি সবটা কি লোভ আরশাদের টাকার উপর ছিল? আরশাদ যখন অতিরিক্ত দুর্বল হয়ে পড়ল, সুযোগ বুঝে সরে গেল তুবা। কিন্তু কেন? এসবের উত্তর আজও অজানা আরশাদের কাছে। তুবার মৃত্যুর পর নিশ্চয়ই এসব প্রশ্নের সমাধান পাওয়া মুশকিল। তুবার বন্ধু দলের কেউ আরশাদকে চেনে না। তুবা যখন আরশাদের সাথে সম্পর্কে জড়িয়েছিল তখন আরশাদ নামক প্রেমিকের কথা কাউকে জানায়নি।
তুবার মৃত্যুর পর সবার কাছে আরশাদ জানতে চেয়েছে কেউ আরশাদ নামের ব্যক্তিকে চেনে কিনা, যে ছেলেটা একটা সময় তুবার প্রেমিক ছিল। এই প্রশ্নের উত্তরে সবাই অবাক হয়েছে। কেউ চেনে না আরশাদকে, কেউ না। সবাই বরং পাল্টা প্রশ্ন করেছে তুবার আবার কবে প্রেমিক ছিল। সবশেষে ছেলেটার দীর্ঘশ্বাস ছাড়া উপায় নেই। ফাঁকি সরল সহজ খুশবুটা ছিল, তা না হলে আরশাদের কি হতো? খুশবু যদি কোনো একদিন তুবার মতন হারিয়ে যায়, এসব ভাবলে আরশাদের অস্থিরতা বাড়ে, দম বন্ধ লাগে। আরশাদের আর বুঝতে বাকি নেই তুবা তাকে ঠকালো। তাই তো তুবার নামটাই তার কাছে বিষাক্ত রসের মতন। নামটা শুনলেই বিরক্তে মুখ কুচকে ফেলে সে। যার বর্তমান এত মধুর স্নিগ্ধ সরল, সে কেন অতীতের বিষাক্তকে নিয়ে ভাববে? বর্তমান নিয়ে সুখে থেকেও যারা যে বিষাক্ত অতীতের পেছনে ছুটে, তারা সত্যিকারের বোকা, নির্বোধ। কিন্তু সব শেষে সত্যটা তো অপ্রকাশিত। সত্যি কি তুবা ঠকিয়েছিল আরশাদকে, নাকি বিপর্যয়ী পরিস্থিতিতে পড়ে মেয়েটা বাধ্য হলো আরশাদকে ছাড়তে? আরশাদ ছাদ পেরিয়ে ঘরে ফিরল। অনিমার খুশবুর ভীষণভাবে ঝগড়া চলছে। তাদের ঝগড়া কি নিয়ে তা নিশ্চয়ই বলতে হবে না। আরশাদ মামিয়ের পাশ কাটিয়ে নিজের ঘরে ফিরল। ইতিউতি করে হাঁক ছেড়ে ডাকলো খুশবুকে। ফ্লোজি, এদিকে এসো তো, একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না। খুশবুর ঝগড়া থেমে গেল। আরশাদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, কি খুঁজে পাচ্ছেন না? আরে রুমেই তো ছিল, এখন খুঁজে পাচ্ছি না। কি পাচ্ছেন না বলবেন তো? তুমি এসে খুঁজে দাও না। খুশবু মায়ের সাথে আর তর্ক ছেড়ে চলে যায় আরশাদের কাছে। দরজার কাছে খুশবুকে দেখে চট জলদি মেয়েটাকে টেনে আনে সে। এই তো পেয়েছি। কি পেয়েছেন? তোমাকে তোমাকে তো খুঁজছিলাম হানি। কেন খুঁজছিলেন? তুমি ঠিক আছো? হ্যাঁ আছি। কেন? তাহলে চলো। কোথায়? আরশাদ প্রত্যুত্তর করল না, তার আগেই শার্টের বোতামে হাত রাখল। খুশবুর আর বুঝতে বাকি নেই আরশাদ কি চাইছে। মেয়েটা কপট রাগ দেখিয়ে আরশাদকে বলে, আরশাদ এখন না। এখনই? অসময়ে। রোম্যান্সে সময় লাগে। আমি আর্টস দিয়ে এসে সব পড়ি। রোম্যান্স আগে হোক, সেটা সময় অসময়। আমি বলে আপনাকে সামলাই, অন্য কেউ হলে? অন্য কেউ লাগবে না, তুমি আছো তো। না আমি নেই। খুশবু ছুটে পালাতে যায়। দরজা দিয়ে বের হওয়ার আগেই আরশাদ তার ওড়না চেপে ধরে টেনে আনে। দরজাটা সশব্দে বন্ধ করে বাঁকা হাসে। এমন ভাব করছো যেন আমরা নবদম্পতি। তুমি লজ্জায় পালিয়ে যাচ্ছ। আপনিও তো এমন ভাব করছেন যেন আপনি। খুশবুর কথা থেমে যায়। আরশাদ তার কাছে এসে খোলা চুল গুজে দেয় কানে। দুহাতের আঁচলাই দখল করে মেয়েটার দোকান। আরশাদের ডাকে সাড়া দেওয়া ছাড়া খুশবু আর উপায় খুঁজে পায় না। ভাবি কি করে? প্রতিবার আরশাদ তাকে উস্কে দিয়ে ইনোসেন্ট ভাব ধরে সরে যায়। এয়ারপোর্টের সামনে নীরার অপেক্ষায় দাঁড়িয়ে আছে খুশবু। মেয়েটার আজ আসার কথা ছিল, কিন্তু এখনো আসছে না, ফোনটাও রিসিভ করছে না। কোনো বিপদ হলো না তো? ভয়ে খুশবুর গলা শুকিয়ে আসছে। অনিমা, বাহারুল এবং আরশাদ অনেকবার খুশবুকে যেতে বলেছে, নীরা নিশ্চয়ই আসবে না, কিন্তু মেয়েটা জেদ ধরে বসে আছে। যত যাই হয়ে যাক, নীরা নিশ্চয়ই আসবে। সময় গড়িয়ে গেল আরও কিছুক্ষণ। আরশাদ আর দাঁড়ালো না। ব্যাগপত্র হাতে তুলে যেতে নিলে খুশবু চোখ ঝাপসা হয়। আরশাদকে অনুরোধ করে আরেকটু থাকতে। হঠাৎ একটা মেসেজের শব্দে মনোযোগ সরে খুশবু। চেক করতে দেখতে পায় নীরা মেসেজ পাঠিয়েছে। এয়ারপোর্টে আসতে পারিনি বলেই দুঃখিত। আমি অনেক ভেবে দেখেছি, কেউ কখনো আমাকে গ্রহণ করবে না। মূলত আমি এমন কোনো পথেই নিজেকে ধাবিত করিনি যে যে কেউ আমাকে সাদরে গ্রহণ করবে। তোমার পরিবার নিয়ে তুমি খুশি থাকো খুশবু। আমি তোমার সাথে যোগাযোগ চালিয়ে যাব। মন খারাপ করে না লক্ষ্মী বোন। পরে কথা হবে। আমি এখন নতুন ক্লায়েন্টের সাথে সিলেট যাচ্ছি। ভালো থেকো। প্রচণ্ড ঠান্ডায় আরশাদের বুকে নিজেকে আরও গুটিয়ে নিয়েছে খুশবু। বিড়াল ছানার ন্যায় ঘুমের মাঝে উষ্ণতা খুঁজছে সে। ঠান্ডায় শরীর থেমে আসছে। আরশাদের রুম হিটার গত রাতে চালানো হয়েছে, তাহলে এত ঠান্ডা কেন লাগছে হঠাৎ? আরশাদ পিট চাহনিতে চোখ খুলল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিনের মধ্যে তুষারপাত হবে। তবে কি তুষার পড়ছে? আরশাদ খুশবুকে শুয়ে উঠে দাঁড়ালো। মেয়েটার উন্মুক্ত দেহে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়ে ছুটে গেল করিডোরে। করিডোরের দরজা খুলতে হানা দিল তুলতুলে বরফেরা। চারদিকে ঘেরা তুলো পেঁজার ন্যায় বরফেরা ঘিরে রেখেছে চারদিক। আরশাদ আনন্দে উত্তেজিত হয়ে পড়ল। দ্রুত ছুটে গেল খুশবুর কাছে। মেয়েটাকে ব্ল্যাঙ্কেট সহ পাঁজা কোলে তুলে ছুটে গেল বারান্দায়।
তুলতুলে বরফেরা ছুঁয়ে দিল খুশবুর গাল গলা। ঠান্ডায় চমকে উঠেছে, চোখ খুলতে পৃথিবীর অন্যরকম সৌন্দর্যে বিমোহিত মেয়েটা। আশা, আমি কি সত্যি দেখছি? হ্যাঁ সত্যি জান, ফাইনালে তুমি স্নোফলের দেখা পেলে। চলুন নিচে যাই। বাংলাদেশ থেকে এসে আরশাদ পরিকল্পনা করে স্নোফল দেখার উদ্দেশ্যে ফ্লুজিকে নিয়ে মিলান শহরে যাবে। এর আগের বার মিলানে গেলেও তাদের সেই স্মৃতিগুলো সুখকর ছিল না, কেননা নীরার আগমন সবটাই উল্টে পাল্টে দেয়। জীবনের আনন্দেরা আজ এই পর্যায়ে এসে থমকে যায়। টিভিতে, অনলাইনে, মুভিতে সে কত দেখেছিল স্নোফল, ফাইনালি খুশবু নিজে ছুঁয়েছে, দেখেছে। তুষারে ঠেকে গেছে চারদিকে। আরশাদ তার ফ্লুজিকে নিয়ে একটা হোটেলে উঠেছে। হোটেলের মাঠে তুষারের বৃষ্টিতে নিজেকে বিলিয়ে দিচ্ছে মেয়েটা। একতলা তুষার নিয়ে আরশাদের মাথায় ছুঁড়ে খুশবু আরশাদ কয়েক সেকেন্ড স্থির থেকে তুষার কুড়িয়ে খুশবুকে তাড়া করে। দুজনে ছুটতে থাকে উদ্দেশ্যহীন। একটা পর্যায়ে খুশবু ছিটকে পড়ে বরফের গোলায়, সেই সাথে পড়ে যায় আরশাদ। আরশাদ সরি, আমি... খুশবু কথা শেষ করার আগেই আরশাদ বরফের গোলা নিয়ে খুশবুর মুখে ঠেসে দেয়। এটা কি করলেন আপনি? ঠান্ডা লেগেছে তো। উষ্ণতা লাগবে? আরশাদ চট করে খুশবুর ঠোঁটে ঠোঁট মেশায়। আশেপাশে অনেক ইতালিয়ান দম্পতি তাদের দেখে সিটি বাজায়, কেউ বা হাসতে হাসতে ঠোঁট মেশায় তার স্ত্রী প্রেমিকার। এরপর সম্পর্কে চড়াই উতরাই আরও 3টে বছর পেরিয়ে গেল। এই 3 বছরে কি আরশাদ এবং খুশবুর সম্পর্ক মধুর হয়েছে, নাকি হেমলোকের বিষাক্ততা ঘিরে ধরেছে তাদের সম্পর্কে? মানুষের সুখের সন্ধান তৃতীয় ব্যক্তির আড়ালে রাখা শ্রেয়, পথনজর বলেও তো একটা কথা আছে। আরশাদ এবং খুশবুর সম্পর্ক কি তাই আছে? একজোড়া কপতির সুখ পছন্দ হলো না তৃতীয় ব্যক্তি। নিজের হিংসাত্মক মনোভাবে একটা মেয়ের সংসার ভাঙতেও কুণ্ঠাবোধ করেনি নীরা। শেকলের শব্দে আচমকা আরশাদের ঘুম ভেঙে যায়। পিটপিট চোখে তাকাতে দেখতে পেল খুশবু পা টিপে টিপে কক্ষ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। মেয়েটার বোকা বোকা কার্যক্রমে আরশাদ হাসে। বিছানার সাথে বেঁধে শেকলটা টানতে খুশবু হুমড়ি খেয়ে পড়তে যায়। অবশ্য পড়তে গেলেও নিজেকে ধরে নেয় সে। হাতের শেকলটার দিকে তাকিয়ে ভীত চাহনিতে তাকায় আরশাদের পানে। আরশাদ তখন বাঁকা হাসছিল। কোথায় যাচ্ছ ফ্লোজি? আমার খিদে পেয়েছে। খাবার তো ডয়ারে রাখাই আছে। সব শেষ। আরশাদ উঠে বসে, দ্রুত পায়ে তার ফ্লুজিকে টেনে এনে বসাই বিছানায়। একটু অপেক্ষা যান, আমি আসছি। এখনো পরিপূর্ণ সকাল হয়নি। ফ্লুজির খিদে পেয়েছে বলে আরশাদ তাড়াহুড়ো করে ফ্রিজ থেকে কিছু ফ্রোজেন খাবার নিয়ে গরম করল। খুশবু বিছানার এক কোণে বসে রয়, মেয়েটার বাম পায়ে এবং বাম হাতে শিকল বাঁধা। অবশ্যই এই দশার জন্য সে নিজেই দায়ী। নীরার প্ররোচনায় আরশাদের সাথে অনেক মনোমালিন্য করেছে সে, ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে। খুশবু যখন বাবা মায়ের কাছে ফিরতে চায়, আরশাদ বারণ করেনি, ইমার্জেন্সি টিকিট কেটে মেয়েটাকে দেশে যাওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু দেশে গিয়ে খুশবু তার রূপ পাল্টেছে, আরশাদকে ছাড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে। ঝগড়ার মাঝে একদিন বলে বসলো ডিভোর্স দেবে আরশাদকে। সহ্যের সীমা অতিক্রম করে ফেলল। আরশাদ কৌশলে তার ফ্লুজিকে নিয়ে এলো ইতালিতে। তারপরে খুশবুকে বাধা হলো শিকলে। ফ্লুজি ছেড়ে যাবে মানে কি? আরশাদের কাছে ভালোবাসার সংজ্ঞা ভিন্ন। ভালোবাসার মানুষকে মুক্তি দিয়ে ভালোবাসা মানে নিজে কষ্ট পাওয়া। আরশাদ কষ্ট পেতে চায় না, সে চায় ভালোবাসার মানুষটাকে নিয়ে বছরের পর বছর কাটাবে। নীরার সকল ষড়যন্ত্র আরশাদ ঠিকই বুঝল। একটা সময় পর খুশবু নিজের ভুল বুঝতে পারল। সে যে ভুলটা করেছে এর হয়তো ক্ষমা হয় না। আরশাদের মতো মানুষকে কষ্ট দিয়ে সে ভুল করেছে। না, শুধু ভুল না, মহা ভুল। এত সবের পরেও নিশ্চয়ই প্রশ্ন থেকে যায় নীরার এসব করার কারণ কি? মূলত হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে নিঃশেষ করে দেয়, মানুষের চরিত্রে যেসব খারাপ দিক আছে তার মধ্যে হিংসা বিদ্বেষ অন্যতম। ব্যক্তি, পরিবার ও সমাজে পারস্পরিক হিংসা, বিদ্বেষ, ঈর্ষা, কাতরতা, কলহ, বিবাদ প্রভৃতি মানুষের শান্তিপূর্ণ জীবনকে বিষাক্ত করে তোলে। খুশবুর জীবনে না পাওয়ার কি আছে? মেয়েটা ভালো পরিবার পেয়েছে, বিশ্বস্ত স্বামী পেয়েছে। খুশবুর এতটা সুখ নীরার আর সহ্য হলো না। নানান প্রবঞ্চনায় খুশবুকে জড়িয়ে আরশাদের নামে ইন্ধন যোগায় নীরা। সবশেষে বোকা খুশবু আরশাদকে ভুল বুঝল, সুখের সংসারটা গলা চেপে বিষময় করে তুলল। এসব নিয়ে খুশবুর এখন আফসোস হয়, বড্ড বেশি আফসোস। সে কেন বোকামিটা করলো? আরশাদ এসব নিয়ে নীরার সহিত মুখোমুখি হয়নি। তার মনে একটাই প্রশ্ন জাগে, তার ভালোবাসায় কি কমতি ছিল যে তার ফ্লুজেই তাকে ভুল বুঝলো, ছেড়ে যাওয়ার প্রশ্ন তুলল? সব মিথ্যা সত্য হয়ে যাক, সুখের ডানা ঝাপটে মরে যাক, এই জগৎ সংসার আরশাদের বিপক্ষে যাক, তবুও আরশাদ তার ফ্লুজিকে ছাড়বে না।
আরশাদ বড্ড স্বার্থপর। নিজের ভালোর জন্য হলেও ফ্লুজিকে তার চায়। গরম গরম পাস্তা ফু দিয়ে খুশবুকে খাই দিচ্ছে আরশাদ। এত কিছুর মাঝে আরশাদের ভালোবাসা দেখানো স্বভাবটা থামেনি, কিন্তু বেড়েছে উগ্রতা, জেদ, রাগ। খুশবুর শেকল বন্দি জীবন সম্পর্কে অনিমা কিংবা বাহরুল হক কেউ জানে না। ইমরান, ইহসান, আফরোজ এসব নিয়ে আরশাদের সঙ্গে যতবার আলোচনায় বসেছে ততবার আরশাদ এড়িয়ে গেছে। তার একটাই কথা, তার ওয়াইফ সবটা তাকে বুঝিয়ে দেওয়া উত্তম। খাবার শেষে খুশবু পুনরায় বিছানায় শুয়ে পড়ে। শেকলের শব্দ তার জীবন থেকে ঠিক কবে যাবে সে জানে না। আরশাদ চুপচাপ এসে শুয়ে পড়ে তার ফ্লুজির পাশে। মেয়েটার মাথায় হাত বুলাতে বুলাতে আচমকা খুবলে ধরে সব চুল। ব্যথায় চাপা আর্তনাদে চেঁচিয়ে উঠে খুশবু। আরশাদ, আমার লাগছে, ছেড়ে দিন। জান, নীরা তোমাকে কি বলেছিল? আপনি আমায় ভালোবাসেন না, আপনি তোমাকে ভালোবাসতেন, আমাকে শুধু শারীরিক চাহিদা। এতটা চাহিদা থাকলে তোমার মতন একটা মেয়েকে আনতাম, শুধু শারীরিক চাহিদার জন্য? আমার রুচি এতটাই জঘন্য? আরশাদ ইহসানের জন্য মেয়ের অভাব নেই, ওকে? যেদিন থেকে শেকলে বন্দি খুশবুর জীবন, সেদিন থেকে আরশাদ একই প্রশ্ন করেছে এবং একই উত্তর দিয়েছে। খুশবুর ভীষণভাবে কান্না পায়। সাজানো সংসারটা সে নিজ হাতে তছনছ করছে। আরশাদ খুশবুর গলা চেপে ধরে পুনরায় প্রশ্ন করে। খুশবু প্রত্যুত্তর করার আগে গলগলি উগড়ে দেয় পেটের সব। মেয়েটার মাথা ঘুরছে। আরশাদ উঠে দাঁড়াতে খুশবু চেপে ধরে আরশাদের টি শার্ট। আপনি যাবেন না, আপনাকে আমার দরকার। আরশাদ, আমার ভালো লাগছে না, আমার কেমন যেন লাগছে। কাঁপতে কাঁপতে আচমকা নিস্তেজ হয়ে গেল খুশবুর শরীর। আরশাদ ভীষণ ভয় পেল। ভয়ের চোটে ছেলেটাকে দিয়েই ফেলল। দ্রুত শিকল খুলে ফোন করলো আরিফকে। মেয়েটাকে ইমিডিয়েট হাসপাতালে ভর্তি করানো হলো। খুশবু ভীত চাহনিতে শুধু আরশাদকে খুঁজছে। হসপিটালের একটা কক্ষে সে একাই শুয়ে। আরশাদ এলো বিধ্বস্ত অবস্থায়। খুশবু তাকে দেখে খুব চমকালো। ছেলেটা ঘেমে নেই, একাকার অবস্থা, দু চোখ লাল, চুলগুলো উস্কো খুস্কো। আরশাদ, আপনি ঠিক আছেন? আরশাদ প্রত্যুত্তর করল না। খুশবুর পাশে বসে জড়িয়ে ধরল মেয়েটাকে। নীরবতা ছিন্ন করে আচমকা আরশাদ কেঁদে উঠল হু হু করে। খুশবু ভয় পেয়েও এক হাতে আরশাদের পিঠে হাত বুলিয়ে বলল, আরশাদ, আমার কি খুব বড় অসুখ হয়েছে? আমি বাবা হতে চলেছি জান, আসো মিষ্টি মুখ করি। খুশবু কিছু বুঝে ওঠার আগেই ঠোঁটে ঠোঁট মিশালো। মেয়েটা হাঁপিয়ে উঠতে আরশাদ তাকে ছেড়ে উঠে বসে। তোমার আদরে ভাগ পড়েছে জান? না না, আমার আদরে ভাগ পড়ে। বলো কি চাই, সব দেবো সব। এতটা খুশি আমি কখনোই হইনি আগে। আমি এলোমেলো হয়েছি, আমি বাবা হচ্ছি। আমার আগের জীবন ফিরিয়ে দিন আরশাদ, আমি যা করেছি সবটা ভুল ছিল। মানছো তবে? অনেক আগে মেনেছিলাম। তুমি বোঝো না, আমার সব ক্লান্তি, তেষ্টা, নয়নের তৃপ্তি সবটা তোমাকে ঘিরে। খুশবু হাসি আরশাদের গালে হাত রেখে বলে, অভিনন্দন জনাব, আপনি অবশেষে সফল। প্লজি, আমার জান, অভিনন্দন তোমাকেও। ৭৮ কেজির ভার সহ্য করেছে বলে। খুশবু চোখ রাঙিয়ে তাকালো আরশাদের পানে। আরশাদ মুচকি হেসে পেছনে তাকাতেই দেখতে পেল হাবির হতভম্ব হয়ে তাকিয়ে আছে তাদের পানে।